দর্শক মতামত পর্বে বরাবরের মতোই আমাদের সঙ্গে আজকেও একজন অতিথি যুক্ত আছেন। তিনি সাংবাদিক, ব্রডকাস্টার এবং ফিল্ম মেকার জুবায়ের বাবু। চলুন কথা বলি তার সঙ্গে। জুবায়ের বাবু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে স্বাগত এবং আপনার মাধ্যমে ইসলাম চ্যানেল বাংলার সকল দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের টেলি শিরোনামটি দেখেছেন এবং আপনি লক্ষ্য করেছেন সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সঙ্গে আলাপ করব। আমি আপনার কাছে যে বিষয়টি প্রথমে জানতে চাইব সেটি হচ্ছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত এপ্রিলে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। দেশের সাধারণ মানুষের আসলে কি অবস্থা? আপনি এই পরিস্থিতিতে কি বলতে চান? আপনার মতামত কি? জি, আপনি পরিসংখ্যান ব্যুরোর স্ট্যাটিস্টিক্সটি বলেছেন। জি 10% বেশি জি মূল্যস্ফীতি ঘটেছে একটি মাসে, সেটা হচ্ছে এপ্রিল। জি এবং তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশে আসলে মূল্যস্ফীতি কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। এবং পরিসংখ্যান ব্যুরো যেটি একটি সরকারি অর্গানাইজেশন, আপনি বুঝতে পারছেন যে সরকারি অর্গানাইজেশন যদি এরকম কিতাবে থাকে তাহলে আসলে বাস্তবে কতটা জি সেটা আসলে অনুমান করা বোধহয় একটু কঠিন ব্যাপার হবে। বাস্তবে তার চেয়ে অনেক গুণ বেশি। এবং যেটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে বিষয়টি চাই যে যে মানে সাধারণ মানুষ যেটি হচ্ছে যে আমি যেটা বিলো দ্য প্রপার্টি যদি আমরা করি, বিলো দ্য প্রপার্টির মানুষের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে একটা অনেক ব্যাপক অংশ। এবং তাদের কিন্তু প্রতিদিন আনে দিন খায় তারা। এবং তাদের জন্য এটা একটি অসহনীয় অবস্থা, তাতে কোনো সন্দেহ নেই। এবং যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বেশ কিছুদিন আগে, নির্বাচনের ঠিক আগে বলেছিলেন, মার্চের পরে বাংলাদেশে আহ, আহ, আপনার দুর্ভিক্ষ হতে পারে। জি এবং আসলে কিন্তু তাই যে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি। দুর্ভিক্ষ মানে কি? দুর্ভিক্ষ হচ্ছে সেটি যেটা হচ্ছে যে আমরা যখন কোনো জিনিস কিনতে পারি না, কেনার আমার সামর্থ্য থাকে না, জি তখনই আমরা দুর্ভিক্ষ নামক যে বিষয়টি এবং সেটি দেখা দেয়। কারণ যদি আপনার হাতে পয়সা থাকে বা আপনার যদি কেনার সামর্থ্য থাকে বা আপনি কিনতে যদি পারেন, তাহলে তো দুর্ভিক্ষ হবে না। তো সুতরাং সেই দিক থেকে দুর্ভিক্ষ দুটি কারণে হয়। একটি হচ্ছে পয়সার অভাবে আমরা কিনতে পারি না, সেটি একটি দুর্ভিক্ষ হয়। জি আরেকটি হচ্ছে যে আমার হাতে টাকা আছে কিন্তু দ্রব্য নেই। হ্যাঁ, যে জিনিসটি আমার কেনার কথা ছিল সেটি আমি কিনতে পারছি না। তো সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের সংকটটা কিন্তু উভয়, দুই ধরনের সংকট। কিছু মানুষের কাছে প্রচুর টাকা রয়েছে, আবার কিছু মানুষের কাছে টাকা নাই। এটি একটি সংকট। আরেকটি সংকট হচ্ছে খাদ্যমূল্যের ঘাটতি, খাদ্যের ঘাটতি রয়েছে, দ্রব্যের ঘাটতি রয়েছে। জি সুতরাং সেই জায়গাটি থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দুর্ভিক্ষ কিন্তু আসন্ন বাংলাদেশে। আমি যেটি মনে করি, এইভাবে যদি মূল্যস্ফীতি হতে থাকে বাংলাদেশে, দুর্ভিক্ষের জি ভিতরে চলে যাবে। হয়তোবা আমরা ইতিমধ্যে পড়ে গেছি দুর্ভিক্ষে, হয়তো আমরা জানি না সেটা। কিন্তু এটা দুর্ভিক্ষ বাংলাদেশে এটি দুর্ভিক্ষেরই নমুনা আমি মনে করি। জি জুবায়ের বাবু, আপনি কি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন? জি, আমি সংযুক্ত আছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটু মানে কানেকশন মাঝে মাঝে আসলে একটু প্রবলেম করছিল, এজন্য জিজ্ঞাসা করা। দুঃখিত। জি, আমি আপনার কাছে অন্য একটি ব্যাপারে জানতে চাই। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এমভি আবদুল্লাহ যে আমাদের যে জাহাজটি, সেটি কিন্তু অনেকদিন আগের একটা ব্যাপার এবং জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ প্রায় 1 মাস পরে বঙ্গোপসাগরে কুতুবদিয়া এসে পৌঁছেছে। তো এই যে বাংলাদেশের যে নৌবাহিনী বা নৌ যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার সরকার আসলে কি করছে? আহ সরকার নিরাপত্তা, নৌ নিরাপত্তা দূরের কথা, বাংলাদেশের বর্ডারে জি সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষের নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশে আপনি জানেন যে 4100 কিলোমিটারের চেয়ে বেশি একটি বর্ডার রয়েছে ভারতের সাথে আমাদের। জি জি এবং এই বর্ডারে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে। বর্ডার কিন্তু এই যে আমাদের 4000 কিলোমিটারের বর্ডারটি রয়েছে, এই বর্ডারটির ভিতরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে। এবং এই কোটি মানুষের নিরাপত্তা আমরা দিতে পারছি না। যেটা আমাদের মেইন ল্যান্ড, এই জি ব্যক্তি কোনো মানুষের নিরাপত্তা দিতে পারছে না। এবং আপনি জানেন যে আরেকটি বড় যেটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেটি হচ্ছে যে অভ্যন্তরের ভিতরে অভ্যন্তরে মানুষ গুম হয়ে যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, চিন্তায় হচ্ছে, কোনো কিছুর তো নিরাপত্তা নেই। আর সেখানে নৌ রুটের নিরাপত্তাটা তো অনেক অনেক দূরের প্রশ্ন। জি এখন যেটি হচ্ছে যে এই যে আপনার যে জাহাজটি সোমালিয়া জলদস্যুদের জলদস্যুদের দ্বারা যেটি
মানে কি বলা যায় যে যেটি অপহৃত হয়েছিল, জি সেই জাহাজটি কিন্তু জাহাজের মালিকগণ টাকার বিনিময়ে কিন্তু সেটিকে ছাড়িয়ে আনতে হয়েছে। জি তো এই যে আমাদের ব্যর্থতা, প্রতিটি জায়গায় জায়গায় ব্যর্থতা, অর্থাৎ জলদস্যুরা দেখছে যে বাংলাদেশে জাহাজ ধরতে পারলে তো টাকা পাচ্ছে, সরকারের কোনো কিছু ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা নাই। তো এই ধরনের একটি আসলে সরকার আমরা চাই কিনা সেটি জনগণের ভাবতে হবে, যে এই ধরনের সরকার দিয়ে আসলে আমরা কি করবো। যে সরকার আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারে না। বিশেষ করে আমি বর্ডারের কথাটি বললাম এই কারণে, আপনি জানেন যে গত কিছুদিন আগে, মানে ঈদের দিন থেকে যদি আমি ধরি, গত 1 মাসে কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এই বর্ডার জি জি এবং আখের মতো গুলি করে বিএসএফ বাংলাদেশের মানুষকে মারছে এবং একটি প্রতিবাদ সরকার করে না। অথচ অথচ 2014 সালে নেপালে একজনকে হত্যার প্রতিবাদে কিন্তু পুরো নেপাল ফুঁসে উঠেছিল এবং ভারত নেপালের কাছে আপনার মাপ চেতে বাধ্য হয়েছে। জি সেটা আমরা দেখেছি। জি জি আপনাকে ধন্যবাদ। কিন্তু আসলে এই সুতরাং যে এই ধরনের ঘটনাগুলো যদি আমরা যদি আসলে যদি সত্যিকার অর্থে যদি আমরা দেশপ্রেমিক বা দেশের যদি সরকার হয়ে থাকি, জি তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই আমরা এই ব্যাপারগুলোকে আমলে নেব। এবং আমি মনে করি যে নৌ রুট কেন, বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তা জি দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং নৌ রুট থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে, সড়কের আপনি জানেন যে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। সুতরাং কোথাও আসলে আমরা নিরাপত্তা। জি দর্শক আমরা আরো একবার দুঃখিত, আমাদের অতিথিকে আমরা হারিয়ে ফেলেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আসলে যে বিষয়টি বলছিলাম যে এই যে বাংলাদেশের, এবং আমাদের অতিথি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের এখন খুবই করুণ পরিণতি দাঁড়িয়েছে সব দিক থেকেই। আসলে একদিকে যেমন অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ, অন্যদিকে দেখেন যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, প্রায় প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে, সড়কের কোনো নিরাপত্তা নেই। কারা গাড়ি চালাচ্ছেন সেই গাড়ি আসলে রাস্তায় চলার উপযুক্ত কিনা, কারা ড্রাইভ করছেন তারা আসলে গাড়িটা চালানোর জন্য উপযুক্ত কিনা, এইসব আসলে সার্টিফাইড করার দায়িত্ব কি সরকারের আসলে কোনো, তো একটা মন্ত্রিত্ব তো উনি অবশ্য নিয়োগ করেছেন এবং সেটা আমরা কিন্তু জানি যে আমাদের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন তিনি কিন্তু সড়ক ও পরিবহন মন্ত্রী। তাহলে দেখেন যে তিনি এত বড় একটি দায়িত্ব পালন করছেন এবং দলের কিন্তু সাধারণ সম্পাদক, তিনিই কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু জীবনের কোনো নিরাপত্তা দিতে পারছেন না। দর্শক আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে, আমাদের যিনি অতিথি আছেন আমরা তার মতামত জানবো। জি জুবায়ের বাবু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা আসলে আমরা দুঃখিত দর্শক, আমাদের অতিথি হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি যেমনটি বলছিলাম যে এই পরিস্থিতিতে আসলে কিছুদিন আগেই কিন্তু জাতীয় নির্বাচন হয়ে গেল, তো এই সরকার কিন্তু আরো 5 বছর ক্ষমতায় থাকবেন। তো এখন উনি ক্ষমতা আসার পরে যদি দেশের সব দিক থেকে মানুষ বিপাকে পড়ে, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না, মানুষের খাদ্য সংকট তৈরি হবে, সীমান্তে মানুষ হত্যা হবে, তাহলে এই সব ক্ষেত্রে আসলে বাংলাদেশে যে শক্তিশালী একটি বিরোধী দল রয়েছে বিএনপি, তাদের কিন্তু একটি দায়বদ্ধতা আছে। আমরা সেই প্রসঙ্গে আসব। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জুবায়ের বাবু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? যে এখন শুনতে পাচ্ছি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আবার যুক্ত হবার জন্য। যেমনটি আপনি বলছিলেন, জি আমি শুনতে পাচ্ছি। জি আপনার কাছে আমি আরেকটু জানতে চাইবো যে এই যে একটা বিষয়, যে সেটা হচ্ছে যে বিএনপি কোনো সন্ত্রাসী করতে চাইলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে, এমন একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের। এই বিষয়টি নিয়ে আপনি কি মন্তব্য করবেন? উনি যে মন্তব্যটি করেছেন এটি তো সবচেয়ে বড় সন্ত্রাসী একটি মন্তব্য। কারণ বিএনপি যদি সন্ত্রাসী করে, তাহলে আওয়ামী লীগ কেন সেটার মানে প্রতিহত করে? আওয়ামী লীগ কে করা? জি কারণ বিএনপি যদি সন্ত্রাসী কার্যক্রম করে থাকে তাহলে সেটা প্রতিহত করার দায়িত্ব তো সরকারের। সরকারের বিভিন্ন আপনি জানেন যে ডিপার্টমেন্ট রয়েছে, জি পুলিশ প্রশাসন রয়েছে। জি রয়েছে, প্রশাসন রয়েছে। তারা সেটি যদি সন্ত্রাসী কার্যক্রম প্রমাণিত হয় যে বিএনপি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাহলে তারা সেটি প্রতিহত করবে এবং সেটি আইনগতভাবে ব্যবস্থা নেবে। জি বাংলাদেশের অবশ্যই। সরকারের আইন রয়েছে, বাংলাদেশের সংবিধান রয়েছে। সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে, এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সে আইন করবে। এখন উনি বলেছেন যে কে প্রতিহত করবে? আওয়ামী লীগ প্রতিহত করবে। তাহলে আওয়ামী লীগ কি নিজের হাতে আইনটি তুলে নেবেন? নাকি আওয়ামী লীগই আসলে এখন দেশ চালাচ্ছেন? আওয়ামী লীগই কি পুলিশ? আওয়ামী লীগই কি ডিবি? আওয়ামী লীগই এসবি? আওয়ামী লীগই কি প্রশাসন? আওয়ামী লীগই বিচার ব্যবস্থা?
তাহলে তো এই প্রশ্নটি দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে উনি যে কথাটি বলেছেন, এই কথাটি দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে উনি আসলে অ্যা ১ম এই যেটি হচ্ছে যে যেই কথাটি সন্ত্রাসী কার্যক্রম, তাহলে উনি শুরু করলেন সন্ত্রাসী কথা। কারণ এটি একটি বড় ধরনের সন্ত্রাসী থ্রেড আমি মনে করি যে একটি অন্য একটি দলের জন্য এটি বিশেষ করে বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একটি সর্ববৃহৎ দল। জি সুতরাং এইরকম একটি দলের এগেইনস্ট এই ধরনের কথা বলা কিন্তু এক ধরনের আ আ সন্ত্রাসী আমি মনে করি সন্ত্রাসী বক্তব্য দেওয়া। সুতরাং এই বক্তব্যটিকে আমি মনে করছি সেটিও বিচারের আওতায় আনা উচিত। এই ধরনের কথাবার্তা আসলে উনি বলতে পারেন কিনা একজন সরকার মন্ত্রী হিসাবে। জি, আপনি অবশ্যই এই মন্তব্যটিকে সমর্থন করছেন না। কারণ যে মনে হচ্ছে যে তারাই হয়তো সকল ক্ষমতার উৎস আওয়ামী লীগ। এমনটি কি বলছেন? আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ, সরকার, বিরোধী দল সবগুলো আলাদা, আলাদা বিষয়। জি, সরকারের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে যতটুকু অধিকার আওয়ামী লীগের রয়েছে ততটুকু অধিকার বিএনপির রয়েছে। জি, সুতরাং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ রাজনৈতিক দল বলতে পারে না। বিএনপি যদি শব্দটা কিন্তু যদি সন্ত্রাসী জি। আওয়ামী লীগ তো আসলে প্রতিহত করার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ কিভাবে প্রতিহত করবে? তার মানে হচ্ছে কি তারাও সন্ত্রাসী কার্যক্রম চালান। এই তো? প্রমাণটা মানে বক্তব্যটা তো আসলে এরকমই আসে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু অন্য বিষয়ে জানতে চাই। সেটি হচ্ছে যে কোন দল ক্ষমতায় আছে তার উপর বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ভর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই বিষয়ে আপনার স্যার মতামত কি? সাবির হোসেন চৌধুরী যথার্থই বলেছেন। কথাটি একদম আমি তার সাথে একমত, পুরোপুরি একমত। যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাথে বাংলাদেশের সরকার, কে সরকার হবে, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে চলবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে, জি, এটা বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর যেন নির্ভর না করে। এবং এটি কিন্তু বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া। জি, বাংলাদেশের মানুষ কিন্তু এটি চায়। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি? স্বামী স্ত্রীর সম্পর্ক এই সেই নানান ধরনের সম্পর্ক, রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন। তো নানান জি, ধরনের উপমায় তারা আখ্যায়িত করেছেন। এবং এই যে উপমাগুলো দিয়েছেন আসলে কিন্তু একটি দেশের সাথে সম্পর্ক কিন্তু এরকম হতে পারে না। হ্যাঁ, একটি দেশের সাথে আরেকটি দেশের রক্তের সম্পর্ক হতে পারে না। একটি দেশের সাথে আরেকটি দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না। তো সুতরাং এই যে বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন তাহলে সাবির হোসেন যে কথাটি বলেছেন এই কথাটি কিন্তু সাধারণ মানুষের। কিন্তু আমরা যে যা দেখছি বাংলাদেশে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ১৪, ১৮ এই যে আপনার এই আপনার ২০২২ এর নির্বাচন আর সরি ২৪ এর নির্বাচন। জি, জি, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যেটি দেখছি যে বাংলাদেশের সমস্ত কিছুতে ভারতের একটি প্রত্যক্ষ হস্তক্ষেপ রয়েছে। এবং ভারতের সহায়তায় যে তারা সরকারে এখন আছেন, এই কথাটি কিন্তু অনেক মন্ত্রীও সেটি মুখে বলেছে। তো সুতরাং সাবির হোসেন যে কথাটি বলেছে, এটি যথার্থ বলেছে আমি মনে করি যে বাংলাদেশের সরকার কারা গঠন করবে, সরকারে কারা থাকবে, সেটি বাংলাদেশ ভারতের সম্পর্কের সাথে যেন সম্পর্কিত না হয়। অবশ্যই সেটি আমরা চাবো। কারণ বাংলাদেশ কিন্তু ভারতের কোনো অঙ্গরাজ্য নয়। জি, যে একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল কে হবে, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, সেটি ভারতের দিল্লি জি, জনাব জুবাইর বাবু। শাসন করবে। জি, কিন্তু আসলে বাংলাদেশ তো তা নয়। বাংলাদেশ এটি জি, জি, জি। জনাব জুবায়ের বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে মূল্যবান মতামত দেবার জন্য। সময় স্বল্পতার জন্য আজ বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার। ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকুন।